প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। শিখা চ্যাটার্জি তিনি লিখেছেন বাঁকুড়া থেকে, তিনিও একজন স্টুডেন্ট। তিনি লিখেছেন পড়তে বসলেই ঘুম চলে আসে, যেটা নাকি সমস্ত স্টুডেন্টের একটা কমন প্রবলেম, যে পড়তে বসলেই ঘুম চলে আসে। এর থেকে মুক্তি আমি কি করে পাবো? পড়তে বসলেই ঘুম পায়, এটা দু কারণে হতে পারে। প্রথমত, যদি আমার সেই সাবজেক্টটা একদম ইন্টারেস্টিং লাগে না বা আমার পড়তেই ভালো লাগে না, সেটা যদি ভালো না লাগার ফিলিংটা থাকে, তখন সেটা জবরদস্তি করতে হয় বলে বোরিং লাগে, তখনই ঘুম আসে। আর সেকেন্ডলি হতে পারে, যদি কেউ ভীষণ টেন্সড ফিল করে, তখনও টেনশনে মানুষ ভীষণ ভারী হয়ে যায়, তখনও কিন্তু ঘুম পায়। তো প্রথম ক্ষেত্রে যেখানে আমার ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে না, সেখানে প্রথমত আমার একটা স্ট্রং ডিটারমিনেশন আগে দরকার, যে আমাকে পড়তেই হবে। আমার যদি ডিটারমিনেশনটা থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে আমি এফর্ট দিতে রেডি হয়ে যাই। রাইট, ঠিক আছে। তো স্ট্রং দৃঢ়তার সঙ্গে এমন সুন্দর চিন্তা মনে ক্রিয়েট করা, যেটা আমাকে ইন্সপায়ার করে ভেতর থেকে। দেখো, পড়াশুনোটা কিন্তু শুধুমাত্র রোজ স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, পরীক্ষা দেয়া, এটাই পড়াশুনো নয়। আজকে অনেক ছাত্রছাত্রী মনে করে পড়াশুনো মানে ওই রোজ স্কুলে যাওয়ার ব্যাপার, সেই পরীক্ষা, সেই হোমওয়ার্ক, যেটা জিনিসটা খুব বোরিং ফিল করে, চিড়চিড় করা, যেটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি পড়াশুনোটা হচ্ছে মনের এক্সপ্যানশন। আমরা কত কিছু জানতে পারি, মনটা কত বড় হয়, সারা পৃথিবীটা আমাদের মুঠোয় চলে আসে। এত সুন্দর একটা জানার জিনিস, এত সুন্দর এই সময়টা তো লাইফের সবচেয়ে স্পেশাল সময়। বড়দেরকে জিজ্ঞেস করে দেখবে, তারা তাদের স্টুডেন্ট লাইফ কখনো ভুলতে পারেন না। তো এই পড়াশোনাটাকে খুব এনজয় করো, খুব ভালোভাবে পড়ো, এবং এটা মনে করো যে আমি কত কিছু জানতে পারছি এর দ্বারা। এই ইন্টারেস্ট ক্রিয়েট হলেই দেখবে অটোমেটিক্যালি পড়তে ভালো লাগবে, পড়তে বসতে এনজয় করতে পারবে। বা প্রথম যদি তাও ঘুম আসে, একটু ওয়াক করে নাও, একটু মাইন্ডটাকে ডাইভার্ট করো। দেখবে অনেক সময় কি হয়, লাগাতার পড়তে পড়তেও মানুষ বোর হয়ে যায়, টায়ার্ড ফিল করে। অনেকের থাকে কিছু শারীরিক প্রবলেম, যে কারণে হয়তো শারীরিক উইকনেস আছে, সে কারণেও অনেক ভারী কিছু নিতে পারে না। তো সেক্ষেত্রে তাদের একটু যদি ভালো হেলদি ফুড, ঠিক মতো ঘুম, এগুলোও কিন্তু যদি ঠিক মতো ম্যানেজ করা ভালোভাবে, যখন ঘুমাবো তখন ভালোভাবে ঘুমাবো, তাহলেও সেই ফ্রেশনেস নিয়ে পড়াশোনা করতে পারবে। আর অনেক সময় যদি টেনশনে ঘুম আসে, তখন একটুখানি নিজেকে গ্যাপ দিয়ে একটু রিল্যাক্স করে নিয়ে, যে জিনিসটা করলে আমার ফ্রেশ লাগে, যে জিনিসটা করলে আমার এনার্জি বাড়ে, সেটা করে নিলে আবার যখন আমরা পড়তে বসি, তখন কিন্তু সেটা খুব সহজভাবে করা যেতে পারে। বাকি এটা বিরাট বড় একটা সমস্যা নয়, এটা হয়তো প্রথম সবারই মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটাকে ওভারকাম করা যায়। আজকাল যেটা প্রবলেম দেখা দিয়েছে স্টুডেন্টের মধ্যে, ওরা অনেক দের রাত পর্যন্ত পড়াশোনা করে, আর সকালে সেই 11টা-12টায় ঘুম থেকে ওঠে, তারপরে ওরা ফ্রেশ ফিল করতে পারে না। তখন কি করা যায় সেই ব্যাপারটা? অনেকের অ্যাকচুয়ালি হ্যাবিট থাকে সারা রাত পড়াশোনা করার, কারণ অ্যাকচুয়ালি তারা কেন ওই টাইমটাকে চুজ করে, কারণ রাত্রিরে একদম শান্ত নিস্তব্ধতা এবং ফুল কনসেন্ট্রেশন পায়। এটা একটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা গেছে এটা তাদের সেভাবে স্যুট করে যায়। কিন্তু তবুও যদি আমরা বায়োলজিক্যালি নিজের হেলথ ওয়াইজ দেখি, মাইন্ড ওয়াইজ দেখি, যদি রাত্রিরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে ভোরের দিকে উঠে পড়া যায়, তাহলে একটা সুন্দর হ্যাবিটও তৈরি হয়ে যায়, সারা দিনটাকে নিজেকে মেনটেন করাও ইজি হয়ে যায়। আর ভোরের যে ফ্রেশনেস, মাইন্ডও ফ্রেশ, বডিও হেলদি, এনার্জি ওয়াইজ খুব স্ট্রং, তখন কোনো কিছুকে গ্রাস্প করা কিন্তু অনেক সহজ হয়ে ওঠে। তো একটুখানি যদি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেও দেখা যায়,
তাহলে খুব সুফল পাওয়া যায়। প্রথম প্রথম হয়তো অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ডিসিপ্লিনটা খুব দরকার স্টুডেন্ট লাইফে, তাই না? যে কোনো প্রভাবই আছে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। তো সেইভাবে একটুখানি নিজের পুরো দিনের সেটিংটা সুন্দর হয়ে যায়। সেটা করে নিতে পারলে। আর আরেকটা কি, স্টুডেন্ট লাইফে যে হ্যাবিটগুলো তৈরি করা হয় সেই হ্যাবিটটা কিন্তু সারা লাইফ থেকে যায়। তো এই সময় শুধু বর্তমানটাকে না দেখে আমি যদি সারা জীবনটাকে সামনে রাখি, তাহলে সেই দিক থেকে ভেবে দেখলেও আর্লি মর্নিং উঠে আমার সুন্দরভাবে দিনটাকে শুরু করা, ইট মিনস এ লট। শ্রীধর চক্রবর্তী পাঠিয়েছেন, তিনিও কান্টাই থেকে পাঠিয়েছেন, তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি লিখেছেন, বর্তমান সময়টা হলো কম্পিটিশনের যুগ। জীবনে এত ব্যস্ততা যে আমরা দৌড়েই চলেছি, পরিবারের জন্য একেবারেই সময় দিতে পারছি না। এর কি নিবারণ? কম্পিটিশন, ফাস্ট লাইফ, ফাস্ট লাইফে এক্স্যাক্টলি আমরা ওই অনেক সময় হয় না যে এত ওই স্পিডে আমরা এগিয়ে চলেছি, আমরা কোন দিকে এগোচ্ছি, কোথায় যাচ্ছি, আমরা সেটা বোধহয় কোথাও একটা ভুলে যাই, লক্ষ্যটাই হারিয়ে গেছে। দেখুন, যেখানে ফ্যামিলির কোয়েশ্চেন আসছে, আমরা যদি ভাবি ফ্যামিলির আমাদের লাইফে রোলটা কোথায়, দ্যাট ইজ দ্য রোল অফ মাই ফ্যামিলি। ফ্যামিলি একটা মানুষকে জীবনে সাপোর্ট প্রদান করে, জীবনরূপী গাড়ির দুটো চাকার মতো, ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি। এবং এই দুটোকে সঙ্গে সঙ্গে নিয়ে এগোনোটা একটা বিরাট বড় আর্ট, কিন্তু ব্যালেন্স রেখে জীবনে এগোনো। দেখুন, ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন ক্যারিয়ারের দ্বারাই মানুষ সমাজে প্রতিষ্ঠা পায় বা টাকা পয়সা উপার্জন করার আধারও ক্যারিয়ার, দুটোই ইম্পর্টেন্ট। কিন্তু এই যে ক্যারিয়ারের যে অ্যাচিভমেন্টস গুলো, সেটা মানুষ শেয়ার করবে কার সঙ্গে? তো সেটা শেয়ার করে মানুষ ফ্যামিলির সাথে। ফ্যামিলির রোল যদি দেখা যায় জীবনে, ফ্যামিলির রোল হচ্ছে, ফ্যামিলি হচ্ছে একটা সোর্স অফ সাপোর্ট, স্ট্রেংথ, আনন্দ। এবং এই জিনিসগুলো ছাড়া মানুষের কোনো কিছু করার সেই ইন্সপিরেশন আসে না। দেখবেন জীবনে অনেক সময় এরকম হয়, মানুষের জীবনে অনেকটা এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোথাও একটা সব গোলমাল হয়ে গিয়ে সব ডিস্টার্বড হয়ে গেল। যখন সবকিছু ডিস্টার্বড হয়ে যায়, তখন আলটিমেটলি কিন্তু সেই ফ্যামিলি কাজে লাগে, ফ্যামিলির সেই স্ট্রেংথই আবার তাকে সেই জায়গায় ফিরিয়ে দিতে সাহায্য করে। এই জন্য দেখা যায় এই ক্ষেত্রে যেসব পারিবারিক রিলেশনস ভীষণ স্ট্রং, সেখানে সেই মানুষ আবার উঠে পড়তে সেই জায়গায় তার কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না। ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলি স্ট্রেংথ এত বড় একটা জায়গা ধারণ করে নেয় মানুষের জীবনে। এই ক্ষেত্রে যখন সবকিছু ফাইন, সবকিছু ভালোভাবে চলছে, তখনও যদি ফ্যামিলির প্রতি সেই কেয়ারটা আমি শো করতে পারি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন অসময়ে তারা আমার পাশে রয়েছে, যখন সবকিছু ঠিকঠাক চলছে, তখনও তাদেরকে সঙ্গে এগিয়ে নিয়ে চলে। তাই জন্য তাদের লাইফের একটা সাইড নয়, ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে তাদেরকে সাথে নিয়ে চলে। মেক ইউর ফ্যামিলি পার্ট অফ ইউর লাইফ, পার্ট অফ ইউর ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট। তখন কি হয়, তারা প্রত্যেকটা জিনিসেই আমার সঙ্গে যখন থাকছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। দে ফিল দ্যাট দে আর পার্ট অফ মাই প্রোগ্রেস। ঠিক আছে না? এবং আরেকটা জিনিস দেখুন, ফ্যামিলি রিলেশনসের ক্ষেত্রে সময়ের থেকেও আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যাটিটিউড। তারার পরিবারে যেখানে আমি বেশি সময় দিতে পারছি না আমার এত বেশি ব্যস্ততার মধ্যে, তখন আমি আমার অ্যাটিটিউডের মাধ্যমে যদি আমি এটাকে এক্সপ্রেস করতে পারি কি আই ডু কেয়ার, দ্যাট মিনস এ লট, ভীষণভাবে। এবং আজকাল তো এত সুন্দর, অল্পতেই সুখী করতে পারা যায় ইচ্ছে করলে। এবং এক্ষেত্রে দেখুন যে আমার তাদের যে কন্ট্রিবিউশন আমার লাইফে, তার জন্যও আমার কৃতজ্ঞতা, তাদের রেসপেক্ট, তাদেরকে রেসপেক্ট করা কিন্তু আমার ভীষণ দরকার। আমার কৃতজ্ঞতাকে তাদেরকে বলা দরকার, হাউ গ্রেটফুল আই অ্যাম। এবং আরেকটা জিনিস, যেখানে সময় আমার কাছে কম ফ্যামিলির জন্য, সেখানে যতটুকু সময় আমি তাদের সঙ্গে কাটাচ্ছি,
সেই সময়টা আমি কত সুন্দরভাবে কাটাচ্ছি, মানে ওটা কিন্তু যেটুকু ভীষণ সময়- মিন করে। হ্যাঁ, যেটুকু সময় আমি দিতে পারছি মানে 100% দেওয়া উচিত। 100% এবং বিউটিফুল। Beautiful. সেই সুন্দর স্পেন্ড করার সময়টা বাকি যেখানটা আমি ম্যানেজ করতে পারছি না, সেটা কিন্তু জিনিসটাকে ব্যালেন্স করে দেয়। সো ইট ইজ মোর অ্যাবাউট মাই রিলেশন, মাই কোয়ালিটি অফ রিলেশন, আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, এবং দ্য কোয়ালিটি টাইম আই স্পেন্ড। যতটুকু আছি তারা এত খুশি, এত তৃপ্ত যে যখন আমি দিতে পারছি না তখন তারা সেই অভাবটা আর ফিল করে না। এটা ভীষণ খুব ইম্পর্টেন্ট। সুন্দর বলেছেন। আরেকটা জিনিস দেখবেন যে যখন ক্যারিয়ারে অগ্রগতির মুখে নানান টেনশন বা কম্পিটিশন বা যে জিনিসগুলো আমার মাইন্ডে ভিড় করে আছে, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়? ভাই আমি সবার সঙ্গে থেকেও আমি তাদেরকে টাইম দিতে পারছি না, কারণ কেন? নিজের মনে গিল্টি কনসিয়াস হয়ে যায় তখন যে আমি টাইম সে তো দিতে ঠিক আছে, বাট ওয়াই? তো কারণ হচ্ছে তখন আমার মনে নানান রকমের চিন্তা ভিড় করে আছে। আমি এত বেশি মাইন্ডে বিজি দ্যাট আই এম নট এবল টু স্পেন্ড মাই টাইম উইথ দেম। অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা অনেকের সঙ্গে থাকতেও অনেক সময় আমি শেয়ার করতে পারছি না। কেন বলুন তো? কারণ আমাদের সময় মনের মধ্যে তখন অনেকগুলো চিন্তা ভিড় করে থাকে, একসাথে। হ্যাঁ, এত বেশি চিন্তা থাকে যে আমরা তাদের সঙ্গে সময় থেকেও নেই। তো সেই চিন্তাগুলো একা একা মনের মধ্যে না রেখে যদি কমিউনিকেট করা যায়, শেয়ার করা যায় ফ্যামিলির সঙ্গে, তাহলে কিন্তু অনেক হালকা অনেকটা হালকা থাকা যায়, হয়, হুম। এবং ফ্যামিলিও তখন আমার সিচুয়েশনকে বুঝতে পারে। বুঝতে পারে। তো এই কমিউনিকেশন, এই ওপেন শেয়ারিংটা ভীষণ দরকার। খুব দরকার। এই প্রশ্নটিও সিনিয়র সিটিজেন থেকে এসছে, লিখেছেন শ্যামলী ব্যানার্জি রানীগঞ্জ থেকে। লিখেছে, জীবনে সন্তুষ্ট কি করে থাকা যায়? জীবনের সন্তুষ্ট থাকার ফর্মুলা হচ্ছে যেটা আমার কাছে অলরেডি আছে, যা আমি পেয়েছি আজ পর্যন্ত, সেটাকে অ্যাপ্রিশিয়েট করা। আচ্ছা, দেখুন, একটা হচ্ছে অসন্তুষ্টতা কখন আসে? আমার কাছে যেটা আছে আমি সেটার ভ্যালু করতে পারছি না, সেটার আমি অ্যাপ্রিশিয়েট করতে পারছি না, আর মনে হচ্ছে অন্যের কাছে হয়তো অনেক বেশি আছে আমার থেকে। তখনই সেই অসন্তোষটা আরো চাই, আরো চাই, এই অসন্তোষটা চলে আসে। কিন্তু একবার ভেবে দেখুন আপনার কাছে কি কি আছে। সে আপনার সূক্ষ্ম সম্পত্তিও হতে পারে, স্থূল সম্পত্তি হতে পারে। সূক্ষ্ম সম্পত্তি বলতে আপনার নিজের গুণ, আপনার বিশেষত্ব, আপনার ভাগ্য, এইসব হচ্ছে আপনার সূক্ষ্ম সম্পত্তি। আপনার সম্বন্ধী হিসেবে আপনারা যাদেরকে কাছে পেয়েছেন, আপনার পরিবার, লোকের সাথে আমার ব্যবহার, মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, এগুলো হচ্ছে সূক্ষ্ম সম্পদ। আর স্থূল সম্পদ তো আছে। তো আপনি কি পেয়েছেন সেটা ভাবুন। আপনি দেখবেন আপনার যেটা পাননি সেটাও জীবনে চলে আসবে। এছাড়া সন্তুষ্টতা আসে যখন আমি যা করতে চাই, আমি আমার জীবনের আমার ভেতরকার বেস্টটাকে প্রকাশ করতে পারি। আপনি দেখবেন আমরা যখন নিজের ভালোত্বটাকে আমাদের কাজে, কর্মে, ব্যবহারে এক্সপ্রেস করি, তখনও খুব স্যাটিসফাইড লাগে। মানুষের, আপনি সিনিয়র সিটিজেন হিসেবে বলছি, মানুষকে আনন্দ দিয়ে যে সুখ, সকলের মুখে হাসি ফুটিয়ে যে সুখ, এর যে স্যাটিসফ্যাকশন, এর কিন্তু কোনো কম্প্যারিজন নেই। তো এই সময় এসে যত আনন্দ দেয়া যায় তত স্যাটিসফ্যাকশন লেভেল আমাদের বাড়তে থাকবে। আর আপনি সত্যিকারের স্যাটিসফ্যাকশন অনুভব করতে চাইলে আমি তো বলবো ভগবানকে অনুভব করুন। যেটুকু জীবনে অতৃপ্তি, ক্ষোভ, খালি জায়গাটা থেকে যায়, সেই পরম করুণাময়, সেই আনন্দের সাগর, স্নেহের সাগর পরমাত্মা সেই জায়গাটাকে এত সুন্দরভাবে ভরে দেন যে ভরপুর তৃপ্ত হয়ে যায় আত্মা। পরমাত্মা স্নেহ, ভালোবাসা অনুভব করার পর আর কোনো অতৃপ্তি মনে থাকে, তখন মনে হয় আমার কাছে এত কিছু রয়েছে যে আমি অন্যের কাছে দিতে পারবো। আমাদের কাছে এখন যে প্রশ্নটি আছে, তিনি হচ্ছেন একজন সমাজসেবিকা। তিনি লিখেছেন, বলা হয় মানব সেবা করলে ব্লেসিং পাওয়া যায়, আশীর্বাদও পাওয়া যায়। সেই ব্লেসিং আমাদের জীবনে কিভাবে কাজে লাগবে?
খুব সুন্দর প্রশ্ন। ব্লেসিংসকে বলা যেতে পারে স্পিরিচুয়াল ব্যাংক ব্যালেন্স। রাইট। ব্যাংক ব্যালেন্স কখন কাজে লাগে? যখন অসময়ে আমার কাছে হাতে টাকা পয়সা নেই, তখন মানুষ ব্যাংক থেকে ব্যালেন্স বার করে, সেভিংস থেকে বার করে তখন সেটা কাজে লাগায়। তো আশীর্বাদটাও হচ্ছে স্পিরিচুয়াল ব্যাংক ব্যালেন্স। জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছে না, পরিস্থিতি খুব বিকট রূপ ধারণ করেছে, সিচুয়েশনস খুব ডিস্টার্বিং, সেখানে যদি আমার কাছে আশীর্বাদের ব্যালেন্স খুব স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেই পরিস্থিতি ভীষণ সহজভাবে পার করে যাওয়া যায়। এবং যার কাছে প্রচুর মানুষের অন্তরের আশীর্বাদ, ব্লেসিংস রয়েছে, ব্লেসিংস জিনিসটা কি জানেন? মানুষ যখন কাউকে খুব সুখ দেয়, খুব আনন্দ দেয়, সেটা তার অন্তরের থেকে বেরিয়ে আসে, ভগবানের কল্যাণ হোক। কিন্তু সেই ব্লেসিং কি আজকাল সত্যি লোকেরা দিতে পারছে? অবশ্যই দিচ্ছে। অবশ্যই ব্লেসিংস আমরা প্রতিনিয়ত একে অপরকে দিয়ে যাচ্ছি। এবং ব্লেসিংস তখনই আমার ভেতর থেকে বেরোয় যখন কেউ আমাকে সেই লেভেলে সেই সুখ দেয়, সেই আনন্দ দেয়। এবং এই ব্লেসিংস এত প্রয়োজন আজ আমাদের। দেখুন, আজকে আমাদের জীবনটাকে যদি আমরা দেখি, এত সমস্যা, এত পরিস্থিতি। দেখুন, জীবনকে স্মুথ করতে একটা হেল্প করে হচ্ছে আমাদের ভাগ্য, আরেকটা হচ্ছে আমাদের ব্লেসিংস। অনেক সময় ডিফিকাল্ট সিচুয়েশনে হয়তো আগে এমন কিছু কর্ম করে রেখেছি যার ফলে আমাকে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে, কিন্তু এই ব্লেসিংস থাকলে সেই পরিস্থিতিকে আমি পার হয়ে গেলাম, কিন্তু যতটা কষ্ট আমার পাওয়ার কথা ছিল সেই কষ্ট আমি ফিল করলাম না। এটাই হচ্ছে ব্লেসিংস এর কাজ। লাইফে একটা চমক এনে দেয়, জীবনে আনন্দ বাড়তে থাকে, রাস্তা স্মুথ হতে থাকে। এই হচ্ছে ব্লেসিংস। ব্লেসিংস মনের ভেতরেও একটা ভরপুরতা অনুভব করে। তাহলে ব্লেসিং দেওয়ার আগে আমার ইনার প্রসেসকে কিছু করতে হবে? ইনার প্রসেস মানে ইনার ব্লেসিংস জিনিসটা জানেন খুব ন্যাচারালি বেরোয়। আপনি কারোর প্রতি খুব কৃতজ্ঞ, তখন ভেতর থেকে কি আসে তার প্রতি, এর খুব ভালো হোক, অটোমেটিক্যালি হয়ে যায়। অটোমেটিক্যালি ভেতরের যে একটা থ্যাঙ্কস, ভেতরের যে কৃতজ্ঞতা, সেটাই হয়তো আমরা তাকে অনেক সময় বলিও না, কিন্তু ভগবানকে বলি, হ্যাঁ সেই ভগবান ওর ভালো হোক। দিস ইজ ব্লেসিংস। আর ব্লেসিংস রিসিভ করার জন্য সেই রকম সুন্দর ব্যবহার, হাবভাব, শুধু আনন্দ দিয়েও কত ব্লেসিং পাওয়া যায় আজকে মানুষের কাছে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আজকে কত এরকম মানুষ রয়েছেন যারা সকলের ভালোবাসা অর্জন করেন। সেই মানুষ যখন কোনো কারণে অসুস্থ থাকেন, সকলে মিলে তার জন্য প্রার্থনা করেন, সেটাই ব্লেসিংস হয়ে তার কাজে লাগে। সেটা তাড়াতাড়ি তাকে সেই মানে অসুস্থতার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এই হচ্ছে লাইফে ব্লেসিংস এর রোল। এবং এটা আজকের সময় আমাদের প্রত্যেককে এই ব্লেসিংস এর ব্যাংক ব্যালেন্সটাকে বাড়ানোর দিকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখা যাবে লাইফ অনেক স্মুথ হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়। আপনি খুব সুন্দর জবাব দিয়েছেন। আশা করি আপনার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন, আর আপনার জীবনে নিশ্চয়ই ওনার দেয়া যা জবাব সেটা আপনার জীবনে আপনি কাজে লাগাবেন। উত্তম রায় লিখেছেন রানীগঞ্জ থেকে, লিখেছেন কনফিডেন্স লেভেলকে কি করে ডেভেলপ করা যায়। আগে দেখা যায় কনফিডেন্স লেভেল কমে যায় কেন। আপনি দেখবেন কনফিডেন্স লেভেল তখনই কমে যায় যখন আমরা অন্যের সঙ্গে নিজের কম্প্যারিজন শুরু করি। এক্স্যাক্টলি। আমার কোনো একটা জায়গায় এসে মনে হয় সামনে যে আছে সে আমার থেকে অনেক বেশি কেপেবল, সঙ্গে সঙ্গে আমার নিজের প্রতি ইনফিরিয়রিটি কমপ্লেক্স এসে যায়। তো কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল নো কম্প্যারিজন। ভগবান আমাকে যা দিয়ে পাঠিয়েছে তার সেটাও নিতান্তই কম নয়, আমাকে শুধু তার উপর ফোকাস করে নিজের সেই বিশেষত্বটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে কনফিডেন্স বাড়াতে যদি আপনি চান, আপনি অবশ্যই মেডিটেশনের হেল্প নিন। মেডিটেশন আমাদের এই সেলফ এস্টিম, সেলফ রেসপেক্টকে বাড়াতে ভীষণ সাহায্য করে।
মেডিটেশনে আমরা নিজেকে এত সুন্দরভাবে জানতে পারি। মেডিটেশন আমরা বলতে পারি এক কথায়, স্পেশালি রাজযোগ মেডিটেশন যেটা আমরা প্র্যাকটিস করি, সেটাতে আমরা রাজযোগ কথাটার অর্থ কি? রাজযোগ কথাটার মানে হচ্ছে এখানে যোগ মানে কানেকশন, কমিউনিকেশন, রাইট। আর রাজযোগ বলা হচ্ছে কারণ ফার্স্ট অফ অল আমি নিজের সঙ্গে কানেক্ট করছি, আর তারপর আমি নিজেকে সেই রাজার রাজা সর্বোচ্চ পরমাত্মার সঙ্গে কানেক্ট করছি এবং কানেক্ট করে সেই সর্বোচ্চ পিতার থেকে যখন আমি পাওয়ার এনার্জি ড্র করছি নিজের মধ্যে, তখন আমি নিজেকে ভরপুর অনুভব করছি, শক্তিশালী। এই কারণে এটাকে রাজযোগ বলছে, কানেক্টিং উইথ দ্য সুপ্রিম, রাইট। তো আমি যখন নিজেকে এক্সপিরিয়েন্স করছি এবং ভগবানকে এক্সপিরিয়েন্স করছি, কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে দেখবেন ভগবানের এক্সপিরিয়েন্স একটা বিরাট রোল প্লে করে। আমি সেই সর্বশক্তিমানকে যত কাছে অনুভব করি, তত আমার মধ্যে একটা নির্ভয়তা কাজ করে, সে তো সঙ্গে রয়েছে, ইনার পাওয়ার কাজ করে। এটাও একটা কনফিডেন্সের বিরাট বড় আধার। এছাড়াও নিজেকে সঠিকভাবে বোঝা, নিজের সেই ক্যাপাসিটিকে ইউজ করা, এটাও আমাদের হেল্প করে আমাদের কনফিডেন্স লেভেলকে বাড়াতে। আরেকটা জিনিস আপনি ট্রাই করতে পারেন, জীবনে আপনি যা করতে চান বা যে ক্ষেত্রে আপনি কনফিডেন্সকে বাড়াতে চাইছেন, সেখানে নিজেরই মনে ছোট ছোট লক্ষ্য রাখুন, ছোট ছোট টার্গেট রাখুন এবং সেই ছোট ছোট টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করুন। ধরুন একজন ছাত্রর ক্ষেত্রে তার খুব বড় স্বপ্ন যে এবারে আমি ফার্স্ট হব, এবং সেই দিকে সে নিজের পুরো এফর্টস দিচ্ছে। তো ফার্স্ট হব এটা হচ্ছে আলটিমেট গোল, কিন্তু তার জন্য আমায় কি করতে হবে, বা ছোট ছোট টার্গেট রাখতে হবে। ছোট ছোট টার্গেট, আমার যে প্রতিদিনের ক্লাস টেস্ট, তাতে আমায় ভালো মার্কস নিতে হবে। এই ছোট ছোট টার্গেটগুলোকে ফুলফিল করতে করতে নিজের মধ্যে কনফিডেন্স যখন ডেভেলপ হয়, তখন আমার এই বড় গোলকে অ্যাচিভ করা সহজ হয়ে যায়। তো এভাবে এগোতে এগোতে দেখবেন কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। আর পজিটিভ টক, পজিটিভ সেলফ ভিজুয়ালাইজেশন, মানে আপনি নিজেকে একদম সফলভাবে, আমি সফল, আমি যে লক্ষ্যে পৌঁছতে চেয়েছি আমি সেই লক্ষ্যে পৌঁছে গেছি, আমি সেভাবেই পারফর্ম করছি, এই দৃশ্যটাকে একে বলে পজিটিভ ভিজুয়ালাইজেশন। এটাকে বারবার চোখের সামনে এনে যদি ভিজুয়ালাইজ করা যায়, আমি যেভাবে নিজেকে দেখতে চাই সেই রূপটা যদি বারবার চোখের সামনে আনা যায়, তখন অটোমেটিক্যালি কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। সমান। আমি বিঘ্ন বিনাশক আত্মা। চিন্তন, আমি বিঘ্ন বিনাশক আত্মা। স্বয়ং সর্বশক্তিমান ভগবান আমার সাথী। কোনো বাধা আমার চলার পথে আসতে পারে না। শিব বাবার সহযোগিতায়
বিঘ্নকে বিনাশ করার জন্য আমি সক্রিয় ও সমর্থ হয়ে উঠছি। এখন আমার পক্ষে ভ্রমণ করা সম্পূর্ণ নিরাপদ। অভ্যাস। ভ্রমণের সংকল্প করার পর আমি ফরিস্তা বাবার পাশে হাজির হয়ে গেলাম। এই ভ্রমণে অগ্রগতি লাভের জন্য বাবা নিজের শক্তিশালী এবং স্নেহ ভরা অমৃতধারা বর্ষণ করে আমার মধ্যে আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছেন। আমি আমার বাবাকে আমার যাত্রার সম্পর্কে শোনাতে লাগলাম। শুনে বাবা আমার সম্মুখে পথের মানচিত্র উন্মোচিত করলেন। যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য বাবা আর আমি ওই রাস্তার উপর শক্তির প্রকাশ প্রয়োগ করছি। এখন বাবা আর আমি দুই ফরিস্তা ওই যাত্রাতে সাথে সাথে চলছি। বাবাকে সাথী পেয়ে কতই না খুশি আর মনে মনে কৃতজ্ঞতার অনুভূতি হচ্ছে। প্রয়োগ। যে কোনো যাত্রা প্রকল্পে সিদ্ধান্ত নেওয়ার পর এই অভ্যাস ভীষণ উপযোগী। যোজনার আরম্ভ থেকে সমাপ্তি অবধি এই অভ্যাস করতে হবে। এতে ভ্রমণে আগত সমস্যাকে সমাপ্তি করা এবং নিরন্তর বাবার ইয়াদে থাকা সম্ভব হবে।